যে কোনো প্রবলেমে আমরা আরেকজনকে দোষ দিতে খুব পছন্দ করি। আমাদের জীবনে কেউ হস্তক্ষেপ করুক এটা আমরা অনেকেই চাই না। আজকে এখানে দাঁড়িয়ে এই যে কথাগুলো আমার বলতে হচ্ছে এটাও আমার একটা খারাপ লাগার একটা অংশ। প্রায় ২৭ বছর সুমন ভাইয়ের সাথে আমার পথ চলা। সুমন ভাইয়ের সাথে প্রচুর প্রচুর কাজ করেছি। আর শুধু একটা ল্যান্ডফোন আছে যেটা তোমার নাই, তোমার ল্যান্ডফোন নাই, চলো বিয়ে করে ফেলি, তাহলে হচ্ছে পুরো একটা সুন্দর সংসার হবে। আপনারা ভালো থাকবেন, আমরা সবাই একসাথে থাকতে চাই, আমরা সবাই সবার পাশে থাকতে চাই, সবাই সবাইকে ভালোবাসতে চাই। আমরা সবাই চলে যাব, একজন একজন করে চলে যাবে, কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কেউ হয়তো যারা লাকি তারা হয়তো অনেক দীর্ঘ সময় এই পৃথিবীতে থাকবে, তারপরে যাবে। আবার কেউ সুমন ভাইয়ের মতো এরকম হাসি খুশি ইয়াং বয়সে সুন্দর একটা সময়ে চলে যাবে, সবাইকে অবাক করে দিয়ে। তো সুমন ভাই সেরকম সবাইকে অবাক করে দিয়ে চলে গেছে। সুমন ভাইয়ের সাথে আমারও আসলে চ্যানেল আইতে যখন মাঝে মাঝে কোনো কাজে যাওয়া হতো, খুবই কম, কিন্তু ঢোকার পরেই সুমন ভাইয়ের রুমটাই যেহেতু সবার আগের দিকে পড়তো, প্রায় সময়ই ওই পার্কিং জোনটাতে সুমন ভাইয়ের সাথে দেখা হয়ে যেত। লাকিলি সুমন ভাই চলে যাওয়ার ১৫ দিন আগেই ওনার সাথে আমার দেখা হয় চ্যানেলাইয়ের ওই পার্কিংয়ে, একটা শুটিংয়ে যাওয়া, এবং শুটিংটা সামহাও দেরি হচ্ছিল, আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিল। অনেক রকমের গল্প সেদিন হলো তার সাথে। প্রায় ২৭ বছর সুমন ভাইয়ের সাথে আমার পথ চলা। একদমই শুরু আমার নাটকের জীবনের একদমই প্রথম যখন আমি এসেছি, তখনই সুমন ভাইয়ের সাথে আমার কাজ হয়েছে। নাহিদ আহমেদ পিয়াল ভাই জানি না এখানে আছেন কি না। পিয়াল ভাইয়ের খুবই কাছের মানুষ ছিল সুমন ভাই। পিয়াল ভাই অনেক এক্সপেরিমেন্টাল, অনেক সুন্দর সুন্দর গল্প নিয়ে, উপন্যাস নিয়ে, অনেক রাইটারের লেখা নিয়ে উনি কাজ করতেন, বিশেষ বিশেষ গল্পগুলো নিয়ে কাজ করতেন, এবং প্রত্যেকটাতে উনি সবসময় সুমন ভাইকে ভাবতেন। এবং লাকিলি তার কয়েকটা কাজে সুমন ভাইয়ের অপোজিটে আমার কাজ করার সুযোগ হয়েছে। তো সুমন ভাইয়ের সাথে প্রথম আমার পরিচয় নাহিদ আহমেদ পিয়ালের একটা ইউনিটে যাওয়ার সময় আমাকে পিক করতে এসেছে। সেদিনই প্রথম ওনাকে আমি দেখি, এবং আমার কাছে মনে হয়েছিল যে ওনাকে আমি টিভিতে দেখেছি, আজকে প্রথম সামনাসামনি দেখছি এবং ওনার সাথে আমি অভিনয় করব, এটা অনেক বড় ব্যাপার ছিল তখন আমার জন্য, ২০০০ সালে। সেই থেকে সুমন ভাইয়ের সাথে প্রচুর প্রচুর কাজ করেছি, একসাথে অনেক 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 কাজ করেছি। কখনো ওনাকে কোনো রকম বিরক্ত বা স্যাড এই রকম দেখিনি। উনি তখন আনম্যারিড ছিলেন, অনেক সময় ওরকম ফানও করতেন, বলতেন যে দীপা তুমি তো বাসা নিয়ে থাকো, একা একা থাকো, তোমার সব আছে, আর আমার শুধু একটা ল্যান্ডফোন আছে যেটা তোমার নাই, তোমার ল্যান্ডফোন নাই, চলো বিয়ে করে ফেলি, তাহলে হচ্ছে পুরো একটা সুন্দর সংসার হবে। তো এরকম বলতো। আমি বলতো সুমন ভাই আপনি আমার চেয়ে অনেক বড়, কি আপনাকে বিয়ে করব, এরকম একটা ফান সবসময় ওনার সাথে ছিল। তারপর বিয়ে করলেন, ভাবির সাথে আমাদের খুব চমৎকার একটা পরিচয় হলো, এবং ভাবিকে খুব সুন্দর একটা মানুষ হিসেবেই আমরা দেখেছি। উনি চমৎকার একজন সংসারী মানুষ হিসেবে ওনাকে আমরা দেখেছি। কেউ অসুখ হলে আমরা মনে করি আরেকজনের কারণে সে অসুস্থ হয়েছে, কেউ মরে গেলে আমরা মনে করি আরেকজনের কারণে সে মরে গেছে। যে কোনো প্রবলেমে আমরা আরেকজনকে দোষ দিতে খুব পছন্দ করি, এবং আমাদের আর্টিস্টদের মধ্যে কেউ যখন চলে যায়, আমরা যখন ২টা লাইন লিখি ফেসবুকে, আমাদের মাঝের মানুষগুলোই তখন পাল্টা উত্তর দেয় যে বেঁচে থাকা অবস্থায় তো আপনারা কেউ খোঁজ নেননি, বা আপনারা তার কয়জন খোঁজ নিয়েছেন, এখন আপনারা কথা বলছেন। আসলে কে কার কতটুকু খোঁজ নিতে পারে যদি না আমি চাই? খোঁজ কিন্তু নেয়া বা রিলেশন মেনটেন করা দুইজন মানুষেরই কাজ, আমাকেও করতে হবে, অপোজিট পক্ষেরও করতে হবে। আর আমি যদি মনে করি যে আমি কারোর সাথে মিশবো না বা কারোর সাথে কথা বলবো না, বা আমি ডিপ্রেশনে আছি, আমি কারোর দিকেই এখন আর আমি কারোর সাথে কন্ট্যাক্টে যাব না,
তো কার পক্ষে আসলে সম্ভব যে জোর করে এসে খুঁচিয়ে খুঁচিয়ে রিলেশনটা মেনটেন করা বা খোঁজ নেওয়া বা তাকে জোর করে নিয়ে যাওয়া, এগুলো আসলে হয়ে ওঠে না। আর একজন ম্যাচিওর মানুষ, আমরা সবাই এখন অ্যাডাল্ট, আমরা ম্যাচিওর, আমরা আমাদের জীবনটাকে আমরা আমাদের মতো চালাতে চাই। আমাদের জীবনে কেউ হস্তক্ষেপ করুক এটা আমরা অনেকেই চাই না। যখন নাকি অযাচিতভাবে আপনি কারো খোঁজ নেবেন বা বারবার তাকে নক দিবেন, সেটা কিন্তু তার ব্যক্তিগত জায়গায় হস্তক্ষেপ করার মতো হয়ে যায়। আজকে এখানে দাঁড়িয়ে এই যে কথাগুলো আমার বলতে হচ্ছে, এটাও আমার একটা খারাপ লাগার একটা অংশ। আমরা শুধু রিকোয়েস্ট করতে পারি আমার সহশিল্পী, আমার বন্ধু, আমার বড় ভাই বড় বোন যারা আছেন, আপনারা ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন। আমরা সবাই একসাথে থাকতে চাই, আমরা সবাই সবার পাশে থাকতে চাই, সবাই সবাইকে ভালোবাসতে চাই। কারো যদি কোনো রকম কোনো কথা বলার দরকার হয়, মনে হয় যে আমরা মেন্টালি ভালো নাই, আমার দুইটা লাইন কারোর সাথে শেয়ার করা দরকার, দুইটা কথা কারোর সাথে বলা দরকার, আমরা আছি, আমরা একে অপরের পাশেই আছি। আমরা যেন পাশের জনের জন্য 2টা মিনিট যেন আমরা সময় রাখি তার কথাটা শোনার জন্য। খুবই এলোমেলো কথা বলছি আমি সবার জন্য আমি বলবো যে আপনারা যার যার মতো করে ভালো থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমিও সুস্থ থাকি, আমিও ভালো থাকি। আমাদের সবার জীবনেই অনেক অনেক রকমের সমস্যা আছে, সবাই সবার স্বপ্ন পূরণের জন্য। সাদাত ভাই যেটা বলছিলেন যে কাজ না পাওয়া, আসলে কাজ না পাওয়া না, স্বপ্নের মতো কাজ না পাওয়া, পছন্দসই কাজ না পাওয়া। কাজ তো আসলে চাইলে পাওয়াই যায়, কাজ তো চাইলে করাই যায়, কিন্তু স্বপ্ন যেটা, পছন্দ যেটা, আমার মনে করি আমরা যেটা যে আমাদের যোগ্যতা অনুযায়ী কাজ, যে এটা আমি ডিজার্ভ করি, সেটা আমি পাচ্ছি না, সেটাই তখন আসলে ডিপ্রেশন, সেটাই তখন খারাপ লাগা। সেই তুলনায় সুমন ভাই কিন্তু উনি ওনার পোটেনশিয়াল দিয়ে উনি অনেক কিছুই করেছেন। উনি রেডিও ভূমির মতো একটা এত বড় একটা জায়গা উনি তৈরি করেছেন নিজে, এটার একা কৃতিত্ব আমি বলবো তার। এবং চ্যানেল আইতে যখনই ঢুকতাম বলতাম রেডিও ভূমি শব্দটা, রেডিও ভূমির অনেক কাজের জন্য অনেক সময় গেছি, অনেক কাজ করেছি রেডিও ভূমিতে। গর্ব হতো যে সুমন ভাই নিজের হাতে এটা দাঁড় করিয়েছেন। তো সুমন ভাই আসলে খুব ফেলনা কেউ ছিলেন না, তিনি যে কত বড় মানুষ ছিলেন, তার যোগ্যতা কতটুকু ছিল, তার প্রতিটি কাজ দিয়ে তিনি সেটা প্রমাণ করে গেছেন। উনি খুব ভালো করেছেন, খুবই ভালো করেছেন যে যেটা তার জন্য না, যেটা তাকে মানায় না, সেই কাজটা জোর করে তাকে করতে হয়নি বা তিনি করেননি, তিনি ফিরিয়ে দিতে পেরেছেন। আমরা অনেকেই পারি না, আমাদেরকে কিন্তু অনেক সময় আমাদের ভালো লাগে না যে কাজটা, সেই কাজটাও করতে হয় জীবন যাপনের জন্য। কিন্তু সুমন ভাই পেরেছেন, সুমন ভাই কিন্তু সেই কাজগুলোকে না বলতে পেরেছেন। সো তারপরেও যদি উনি না বলতে পেরে উনি যদি ডিপ্রেশনে মনে করেন বা ওনার খারাপ লাগা বা উনি ওনার স্বপ্ন সাকসেসফুল, উনি ওনার লাস্ট কথা ওনার সাথে আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে উনি ওনার ছেলেটাকে, বড় ছেলেটা যে ডাক্তারি পড়ছে, তাকে ডাক্তার দেখে যেতে পারলে আমার কাছে মনে হয় স্বপ্নটা পূরণ হয়ে যেত। শুধু সেইটুকু দেখে যেতে পারেনি বলেই আফসোস, আমাদের সেই আফসোসটা থেকে গেল। আমাদের চাইতে অনেক বেশি আফসোস আমার মনে হয় তার ছেলেটার থেকে গেল এবং ভাবির থেকে গেল। আমাদের একজন বন্ধু চলে গেলেন, আমাদের সহকর্মী চলে গেলেন, কিন্তু সবচেয়ে বড় আমার কাছে মনে হয় ভাবির জীবনের একটা পার্ট চলে গেল, বাচ্চাগুলোর বাবা চলে গেল, সবচেয়ে বড় ক্ষতিটা ওদেরই হলো। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা $2 কামানোর জন্য, 2 টাকা কামানোর জন্য কেউ যখন মরে যায়, কেউ যখন চলে যায়, কারো এমন কোনো ক্ষতি, কারো সম্পর্কে এমন কোনো কটু কথা, এমন কোনো বাজে স্টেটমেন্ট প্লিজ দিবেন না, না জেনে না শুনে, যাতে তার ফ্যামিলিটা একটা লজ্জার মধ্যে পড়ে। আমার 1 টাকা লাভের জন্য আমি আরেকজনের 100 টাকার ক্ষতি আমি কখনোই করব না। এই রিকোয়েস্টটা আমি সবার কাছে করছি।